আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী এবং ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা রয়েছেন সকলকে আজকের এই লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। সাদিক পাবলিকেশনের পক্ষ থেকে সাদিক পাবলিকেশনের যে পেজটি রয়েছে সেখান থেকে আমরা নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ের যে ফ্রি ক্লাসগুলো পরিচালনা করছি তারই ধারাবাহিকতায় আজকে প্রাইমারি বিগত সালের যে সকল পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা থেকে আমরা বাছাইকৃত কিছু প্রশ্ন সমাধান করব। সেই সমাধান ক্লাসে আপনাদের সাথে থাকছে আমি মোহাম্মদ আব্দুস সেলিম, বাংলা শিক্ষক, সাদিক একাডেমি। প্রিয় নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন বিগত সালের প্রশ্নগুলো আমরা সমাধান করলে আমাদের প্রশ্ন সম্পর্কে যে ধারণা থাকে এবং সেই ধারণার উপরে আমরা পড়ালেখা করতে পারি, কোন ধরনের প্রশ্ন আসে এবং অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমরা রিপিটেড পাই, অর্থাৎ অনেক প্রশ্ন রিপিট হয়, যে প্রশ্নগুলো আমাদের বিগত সাল থেকে প্রায় 30টা 40টার মতো প্রশ্ন কিন্তু রিপিট হয়ে থাকে। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা কিছু বিগত সালের কোশ্চেন সলিউশন করব। তো যারা লাইভটি দেখছেন তারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন মনে হয়। যারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন। আমরা বিগত সালের প্রশ্নগুলো নিয়ে কথা বলবো এবং সলিউশন করার চেষ্টা করব। আসলে বিগত সাল থেকে আমাদের অনেক প্রশ্ন কমন আসে এবং যেগুলো মৌসুমী জামান বলছেন, স্যার ঘোলা লাগছে। এবার কি ক্লিয়ার লাগছে? আমার মনে হয় এবার ক্লিয়ার লাগছে সম্ভবত। মৌসুমী জামান বলছেন, স্যার ঘোলা লাগছে। আমার মনে হয় এবার ঠিক আছে। জি, আমিও আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি যে স্ক্রিনটা ঘোলা প্রথমে দেখাচ্ছিল, এখন ঠিকঠাক দেখাচ্ছে। তো লাইভে যুক্ত হয়েছেন মৌসুমী জামান, যারা যুক্ত হচ্ছেন লাইভে অবশ্যই লাইভটি শেয়ার করবেন। লাইভটি শেয়ার করলে আপনি সহ আরও অনেকেই লাইভটি দেখতে পাবে এবং যার মাধ্যমে তারা উপকৃত হবেন। প্রশ্ন সমাধান, আমাদের চাকরি পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন সমাধানটা খুবই গুরুত্বপূর্ণ। বিগত সালের যে সকল প্রশ্ন রয়েছে, প্রশ্ন সমাধান করতে গেলে আমরা প্রশ্নের ধরন সম্পর্কে জানতে পারি, বিষয়গুলো সিলেবাস ভিত্তিক যে প্রশ্নগুলো তো আমরা পেয়েই থাকি যে সিলেবাসে যা যা থাকে, কিন্তু একটা বিষয়ের অনেক ধরনের প্রশ্ন আছে। তো কোন কোন ধরনের প্রশ্নগুলো বেশি আসে সেই বিষয়গুলো আমরা অবগত হতে পারি। মোর্শেদা আক্তারি বলছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মৌসুমী জামান বলছেন, স্যার শিক্ষক নিবন্ধনের জন্য সাজেশন দিয়েন। জি, ইনশাল্লাহ শিক্ষক নিবন্ধনের সাজেশন অবশ্যই পাবেন আপনারা। শেয়ার ডান, মৌসুমী জামান বলছেন শেয়ার ডান। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকেই লাইভে যুক্ত হয়েছেন। আমরা যারা যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমরা বেশ কিছু প্রশ্ন সমাধান করব। তো এখানে দেখুন, প্রথম যে প্রশ্নটা আমি আপনাদের কাছে দিয়েছি সেটি হলো, প্রথম প্রশ্নটি হচ্ছে আপনার সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? আপনারা প্রশ্নের উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্টে আপনারা
অপশনগুলো দেওয়া আছে। ওসমান গনি, শেখ আজিজুর রহমান, শওকত আলী, আহমেদ আজিজ। অর্থাৎ এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে সেটি আপনারা উত্তর করার চেষ্টা করবেন। একটু চিন্তা করুন যে সঠিক উত্তরটি কী আসলে। সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? আমি কমেন্টে একটু দেখতে চাই, আপনারা অবশ্যই একটু উত্তরটা করবেন। দেখি কে সঠিক উত্তরটি দিতে পারে। লাইভে যারা যুক্ত রয়েছেন তাদের মধ্য থেকে এই প্রশ্নের উত্তরটি সঠিকভাবে কে এই কমেন্টে জানাতে পারেন সেটি আমি দেখতে চাই। প্রশ্নটি কি, সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? লাবণী আক্তার লাবণ্য বলছেন বি। লাবণী আক্তার লাবণী বলছেন বি। সোহেল রানাও বলছেন বি। আফরা ইয়াসমিন বলছেন বি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যারা আফরা ইয়াসমিন উত্তর দিয়েছেন খ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন বিষয়টি হচ্ছে যে আমরা এই প্রশ্নটি সমাধান করছি, তাই না? এই প্রশ্নটি সমাধান করার উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটি হচ্ছে এই প্রশ্নটি সম্পর্কে আমাদের জানা এবং উত্তরটি সঠিকভাবে আমাদের জানা আছে। উত্তরটি কি? খ। সঠিক উত্তরটি খ। সঠিক উত্তরটি হলো খ। এখন দেখুন, এখানে কিন্তু শওকত ওসমান আছে, তাই না? আবার এখানে দেখুন একটা লেখকের নাম আছে শওকত আলী, তাই না? অর্থাৎ এই দুজনেই কিন্তু সাহিত্যিক। এখানে আহমেদ আজিজ বা ওসমান গনি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে যে শওকত ওসমান এবং শওকত আলী, ঠিক আছে? এখন দেখুন, এখানে প্রশ্নটা এসছে প্রকৃত নাম, তাই না? আচ্ছা, যদি বলা হয় শওকত ওসমানের ছদ্মনামটা কি? শওকত ওসমানের ছদ্মনামটা কি? এটা আশা করি আপনারা পারবেন। শওকত ওসমানের ছদ্মনামটা কি হতে পারে? এমডি তরিকুল ইসলাম সঠিক উত্তর করেছেন। মৌসুমী জামান সঠিক উত্তর করেছেন। যারা সঠিক উত্তর করেছেন উত্তরটি খ হবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন এখানে যেটা দেখব সেটা হচ্ছে যে শওকত ওসমানের ছদ্মনামটা কি হতে পারে। আচ্ছা, শওকত ওসমানের ছদ্মনামটা হচ্ছে যে গাজী মিয়া। শওকত ওসমানের ছদ্মনামটা হচ্ছে কি? গাজী মিয়া, ঠিক আছে? এখন শওকত ওসমানের একটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটির নাম কি? গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়ার বস্তানি। তো গাজী মিয়ার বস্তানি এইটি হচ্ছে শওকত ওসমানের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, এবং এই গ্রন্থ থেকে, এই গ্রন্থের গাজী মিয়া কথাটা আছে না, এখান থেকে তার ছদ্মনামটা এসছে গাজী মিয়া। হ্যাঁ, তো পরবর্তী পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান, কিন্তু ছদ্মনামটা কি? ছদ্মনামটা গাজী মিয়া হবে। অপশনে মনে করেন গাজী মিয়াও দিল, শেখ আজিজুর রহমানও দিল, তাহলে উত্তরটি কিন্তু হবে গাজী মিয়া। আর প্রকৃত নাম বললে আমরা শেখ আজিজুর রহমান বলবো। আশা করি এটি বুঝতে পেরেছেন। আচ্ছা, শওকত আলী উনি একজন সাহিত্যিক। ওনার একটা উপন্যাস রয়েছে, সেটা হচ্ছে প্রদোষে প্রাকৃতজন, এরকম একটা তার উপন্যাস রয়েছে। অর্থাৎ এই গ্রন্থটা হচ্ছে শওকত আলীর একটি গ্রন্থ। প্রশ্ন আসতে পারে যে প্রদোষে প্রাকৃতজন এই গ্রন্থের বা এই উপন্যাসের লেখক কে? তাহলে উত্তরটি কী হবে? শওকত আলী, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা আশা করি লাবণী আক্তার বলছেন, লাবণ্য বলছেন গাজী মিয়া। জি, ওনার ছদ্মনামটি হবে গাজী মিয়া। আর এখানে শওকত আলীর যেই উপন্যাসটা সেটা বললাম প্রদোষে প্রাকৃতজন। এটি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসছে। হ্যাঁ, বিগত সালের অনেক পরীক্ষায় এটা এসছে যে প্রদোষে প্রাকৃতজন এই উপন্যাসটির বা এই গ্রন্থটির লেখক কে? লেখক হচ্ছে শওকত আলী। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এটি প্রাইমারি 2023 সালের এটি প্রশ্ন। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দেখুন, প্রাইমারি 2022 সালের একটি প্রশ্ন এসছে, মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে। মাতৃভাষায় যাহার
ভক্তি নাই সে মানুষ নহে। এই প্রশ্নটির অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? এই উক্তিটা আসলে কে করেছেন বা এই উক্তিটি কার? এই উত্তরটি আপনারা করার চেষ্টা করবেন কমেন্টে। যারা সঠিক উত্তর দিবেন আশা করি অবশ্যই যারা এটা জানা আছে প্রশ্নটি, অবশ্যই তারা সঠিক উত্তরটি করবেন ইনশাল্লাহ। স্যার নিচের লেখা দেখা যায় না। হ্যাঁ, নিচের ওই উপরের লেখাটা আমি একটু উপরে লিখব। প্রথম লেখাটা শওকত আলীর ওই লেখাটা বোঝা যায়নি, এরপরে আমি একটু উপরে লিখব। এমডি তরিকুল ইসলাম বলছেন 3 নম্বর প্রশ্ন। লাবণ্য আক্তার বলছেন মনির চৌধুরী। তারপরে তুয়া মণি বলছেন 2 গ। আচ্ছা, যারা 2 গ উত্তর করেছেন 2 নম্বর প্রশ্নে, সেটি সঠিক উত্তর। ঠিক আছে, এটি হলো সঠিক উত্তর। আচ্ছা, এখন এইখানে আমরা মীর মোশাররফ হোসেনের এই যে উক্তিটা, মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নয়, এই উক্তিটা আসলে কার? এই উক্তিটা হচ্ছে আপনার মীর মোশাররফ হোসেনের উক্তি। আচ্ছা, মীর মোশাররফ হোসেনের আরেকটি বিখ্যাত উক্তি রয়েছে। যেমন আমরা একটা ভাব সম্প্রসারণ পড়েছি যে মুখে অনেকেই টাকা তুচ্ছ, অর্থ অনর্থের, এরকম একটা কথা আছে। হ্যাঁ, যেমন একটা ভাব সম্প্রসারণ পড়েছি না আমরা, মুখে অনেকেই টাকা তুচ্ছ, এই উক্তিটা কিন্তু তারপরে বলছে অর্থ অনর্থের, এখানে আরও অনেক কথা রয়েছে। আমরা এই কথাটা অর্থাৎ এই উক্তিটা কিন্তু মীর মোশাররফ হোসেনের উক্তি। ঠিক আছে, তো এখানে মূলত আমাদের যে বিষয়টি এখানে আছে আমরা সেটা দেখব যে মোটামুটি আমাদের এই যে বিষয়গুলো এখানে আমরা দেখলাম যে মীর মোশাররফ হোসেনের এই কথাটা কিন্তু আমরা মীর মোশাররফ হোসেনের যেই একটা বিখ্যাত উক্তি, মুখে অনেকেই টাকা তুচ্ছ, অর্থ অনর্থের, এই কথাটা হচ্ছে আপনার মীর মোশাররফ হোসেনের। আচ্ছা, তারপরে দেখুন মনির চৌধুরীর একটা বিখ্যাত উক্তি রয়েছে, হচ্ছে আপনার মনির চৌধুরীর একটা বিখ্যাত উক্তি কি? মানুষ মরে গেলে পচে যায়। আচ্ছা, এখানে একটা কারেকশন আছে, কারেকশনটা একটু ভুল হয়েছে, মানুষ মরে গেলে পচে যায়। আচ্ছা, আমি কিছুক্ষণে একটা তথ্য দিয়েছি আপনাদের, এই তথ্যটা কারেকশন আছে। মূলত আমরা গাজী মিয়ার বস্তানি যাকে বললাম না, গাজী মিয়ার বস্তানি মূলত এখানে মীর মোশাররফ হোসেন, গাজী মিয়ার এটা একটু কারেকশন হবে। কারেকশনটা কি? মীর মোশাররফ হোসেনের ছদ্মনামটা হচ্ছে আপনার গাজী মিয়া। আচ্ছা, এটা একটু কারেকশন করবেন কাইন্ডলি। এর আগের যে প্রশ্নটা আমরা দেখলাম শওকত ওসমান, এখানে মূলত গাজী মিয়ার বস্তানি হচ্ছে যে আমাদের মীর মোশাররফ হোসেনের। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ছদ্মনাম। যেটা আমি বললাম শওকত ওসমানের যে লেখাটা সেটা হচ্ছে আপনার গাজী মিয়ার বস্তানি, এটা গাজী মিয়ার বস্তানিটা হবে মীর মোশাররফের, এটা কারেকশন নেবেন কাইন্ডলি, এটা মিস্টেক হয়েছে। আচ্ছা, গাজী মিয়ার বস্তানি গ্রন্থটাও লিখেছে মীর মোশাররফ হোসেন, এটা একটু কাইন্ডলি গাজী মিয়ার বস্তানি। আচ্ছা, আমরা শওকত ওসমানের যে ইনফরমেশনটা দিয়েছি ওই ইনফরমেশনটা আসবে আসলে মীর মোশাররফ হোসেনের, এটা মিস্টেক হয়েছে। আচ্ছা, এখানে দেখুন মূল বিষয়টা হচ্ছে যে মীর মোশাররফ হোসেনের ছদ্মনামটা আসবে গাজী মিয়ার, আর তার যে বিখ্যাত লেখাটা সেটা হচ্ছে গাজী মিয়ার বস্তানি থেকে এই গাজী মিয়া কথাটা উল্লেখ হয়েছে। হ্যাঁ, আর শওকত ওসমানের আমরা যেই প্রকৃত নামটা দেখলাম সেটা হচ্ছে শেখ আজিজুর রহমান। আচ্ছা, ওখানে আমরা শওকত ওসমানের ওই লেখাটা তার যেমন গাজী মিয়ার বস্তানিটা বলেছি এবং গাজী মিয়ার ছদ্মনামটা বলেছি, এটা হবে মীর মোশাররফ হোসেনের। হ্যাঁ, এটা প্লিজ কারেকশন নেবেন, এটা কারেকশন নেবেন।
আচ্ছা, এখানে মীর মোশাররফ হোসেনের আরেকটা বিষয় হলো যে কি বলেছি, মুখে অনেকেই টাকা তুচ্ছ অর্থ অনর্থের, এই যে কথাটা, এই কথাটা হচ্ছে আপনার মীর মোশাররফ হোসেনের। ঠিক আছে, আমি আবারও বলছি সেটা হচ্ছে যে শওকত ওসমানকে আমরা গাজী মিয়া বললাম, গাজী মিয়া, এটা এই ইনফরমেশনটা আসবে মীর মোশাররফ হোসেনের ক্ষেত্রে। আবার বলছি, এটা মিস্টেক হয়েছে, তো এটা কারেকশন নেবেন আপনারা। কারেকশনটা কি, মীর মোশাররফ হোসেনের ছদ্মনামটা আসবে গাজী মিয়া, এবং গাজী মিয়া নামটা এসছে আপনার তার একটা বিখ্যাত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি থেকে। এটা এই ইনফরমেশনটা আমি শওকত ওসমানের ক্ষেত্রে বলেছি, কিন্তু এটা আসবে মীর মোশাররফ হোসেনের ক্ষেত্রে। এই কারেকশনটা প্লিজ আপনারা নেবেন। আচ্ছা, এটা এই ইনফরমেশনটা আসবে এদের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যেখানে বলেছি যে মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নয়, এই কথাটাও মীর মোশাররফ হোসেন বলেছেন, কিন্তু মীর মোশাররফ হোসেনের আপনার হচ্ছে আরেকটা বিখ্যাত একটা উক্তি হচ্ছে, মুখে অনেকেই টাকা তুচ্ছ অর্থ অনর্থের, এই যে কথাটা, এই কথাটা আপনার মীর মোশাররফ হোসেনই বলেছেন। আচ্ছা, এখানে দেখুন স্বর্ণকুমারী, আর যেটা বললাম মুনীর চৌধুরীর একটা বিখ্যাত উক্তি, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, এটা হচ্ছে রক্তাক্ত প্রান্তর নাটকের একটা বিখ্যাত উক্তি। আচ্ছা, এবং মুনীর চৌধুরীরও একটা বিখ্যাত উক্তি। আচ্ছা, আমি আবার বলছি, এটা কারেকশন নেবেন। আচ্ছা, স্বর্ণকুমারী দেবী একজন, উনি হলেন বাংলা অর্থাৎ বাঙালি প্রথম মহিলা কবি, আচ্ছা, বাঙালি প্রথম মহিলা কবি হচ্ছে স্বর্ণকুমারী দেবী, এবং উনি বিশেষ করে আপনারা জানেন যে মধ্যযুগের একজন কবি ইনি, এবং উনি ছিলেন একজন বাঙালি কবি এবং প্রথম মহিলা বাঙালি কবি, এক কথায়। ঠিক আছে, তাহলে প্রথম মহিলা বাঙালি কবি হচ্ছে আপনার স্বর্ণকুমারী দেবী। আচ্ছা, তা আমার মনে হয় আমি এটা আবারও বলছি, এটা কারেকশন হবে মীর মোশাররফ হোসেন, ছদ্মনাম গাজী মিয়া, তার বিখ্যাত গ্রন্থ গাজী মিয়ার বস্তানি থেকে গাজী মিয়া এসছে, এবং তার মুখে অনেকেই টাকা তুচ্ছ অর্থ অনর্থের, এই কথাটা মীর মোশাররফ হোসেনেরই এই উক্তিটা, এবং এই কথাটা এসছে আপনার বিষাদ সিন্ধু থেকে। কোথা থেকে এসছে? তার বিখ্যাত উপন্যাস বিষাদ সিন্ধু থেকে, এই বিষাদ সিন্ধু উপন্যাস থেকে এই উক্তিটা নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আমার ঘরের চাবি পরের হাতে, গানটির রচয়িতাকে? আমার ঘরের চাবি পরের হাতে, এই গানটির রচয়িতাকে? আচ্ছা, আপনারা এটা উত্তর করার চেষ্টা করবেন কাইন্ডলি। 3 নম্বর প্রশ্নটা বলছে কি, আমার ঘরের চাবি পরের হাতে, এই গানটির রচয়িতা কে? তিন নম্বর প্রশ্নটা একটু দেখবেন, আমার ঘরের চাবি পরের হাতে, গানটির রচয়িতা কে? তিনের ক। হ্যাঁ, এটা হচ্ছে 3-এর ক উত্তর। দেখছি যে অনেকে উত্তর করেছে, 2-3 জন উত্তর করেছে। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে লালন শাহ। আচ্ছা, সঠিক উত্তরটা এখানে লালন শাহ। আচ্ছা, এখানে দেখুন আরও বেশ কিছু রাইটার রয়েছে, তো লালন শাহের এখানে অনেক উক্তি রয়েছে, অনেক। ঠিক আছে, আপনার লালন শাহের প্রচুর, যেমন মনে করেন যে আপনার যে যেমন জাত গেল, তাই না? তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার অনেক উক্তি রয়েছে যেগুলো আমরা লালন শাহ থেকে পেয়ে থাকি। অনেক গান রয়েছে, যেমন বলছে যে আপনার আমি অপার হয়ে বসে আছি, ও হে দয়াময়, তাই না? তারপরে হচ্ছে আপনার লালন শাহের যেমন বিখ্যাত মানবতাবাদী গান রয়েছে, তার বিখ্যাত উক্তি রয়েছে। ঠিক আছে, যে একটা জিনিস হলো লালন শাহের প্রধান যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে লালন শাহ একজন মানবতাবাদী কবি। ঠিক আছে, তো এখানে তার অসংখ্য উক্তি রয়েছে, যেমন মনে করেন যে আমি অপার হয়ে বসে আছি, তাই না? তার একটা গান, এটা
আমি অপার হয়ে বসে আছি। তারপর যেমন মনে করেন জাত গেল তাই না, অনেক এরকম গান রয়েছে। তারপরে মনে করেন যে আপনার হচ্ছে যে খাঁচার ভিতর অচিন পাখি, তাই না, খাঁচার ভিতর অচিন পাখি, খাঁচার ভিতর অচিন পাখি, এরকম অনেক গান রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এরকম এই বিষয়গুলো আমরা, উক্তিগুলো আমরা আরও অনেকগুলো পড়ে নিতে পারবো ইনশাল্লাহ। তো এটা ছিল আমাদের সঠিক উত্তর, আমার ঘরের চাবি পরের হাতে। এটা গানটির রচয়িতা হচ্ছে লালন শাহ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা কি দেখুন, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? আচ্ছা, এখানে এই প্রশ্নটার উত্তর সবাই একটু করবেন। 4 নম্বর প্রশ্নের উত্তর, 4 নম্বর প্রশ্নের উত্তরটা সবাই একটু করবেন। আমি কমেন্টে একটু দেখতে চাই উত্তরটা। 4 নম্বর প্রশ্নটা একটু করবেন। 4 নম্বর প্রশ্নটা, কোন বানানটি শুদ্ধ? ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? চারের আফরা ইয়াসমিন বলছেন 4-এর ঘ। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলছেন 4-এর ঘ। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? আপনারা অবশ্যই প্রশ্নটার উত্তর করবেন, কোন বানানটি শুদ্ধ। আচ্ছা, যারা ঘ উত্তর করেছেন তাদের উত্তর সঠিক আছে, উত্তরটি সঠিক। হ্যাঁ, আচ্ছা, এটি হবে সঠিক উত্তর। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, সেটি কি দেখুন, এখানে একটা অপশন আছে না, আদ্যক্ষর, ঠিক আছে। মূলত এখানে দেখুন, এই যে শব্দটা, মানে এই শব্দটা এবং এই শব্দটা, এখানে এই শব্দটা কিভাবে গঠিত হয়েছে আর এই শব্দটা কিভাবে গঠিত হয়েছে দেখুন। এখানে দুটাই সন্ধিজাত শব্দ, মানে আদ্য অক্ষর এবং আদ্যাক্ষর, এই দুটি শব্দই সন্ধিজাত শব্দ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দুটি শব্দই শুদ্ধ, এই দুটি শব্দই শুদ্ধ। যেমন দেখুন, এখানে যদি আমি এই শব্দটাকে যেমন আদ্য যোগ অক্ষর, আদ্য যোগ অক্ষর, এখন নর্মালি এখানে কি হওয়ার কথা, তাই না? এই আদ্যর এখানে কিন্তু দেখেন স্বাভাবিকভাবে এই শব্দটাকে সঠিক দেখানো, অনেক জায়গায় সঠিক দেখানো হয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা দেখুন যে অ যোগ অ, মূলত এখানে জ আছে, ঠিক আছে। যদি আমরা এখানে ধরি স্বাভাবিকভাবে অযোগ হইলে অ কি হয়, অযোগ হইলে অ সমান কিন্তু আপনার আ হয়। কিন্তু এখানে দেখুন জ ফলা থাকার কারণে এই অটাকে কিন্তু আমরা ধরবো না এখানে, অর্থাৎ দয়ের পরে একটা জ ফলা আছে না, তো জ ফলা থাকার কারণে এই অটা ধরবো না। তো স্বাভাবিকভাবেই এখানে যেটা হবে আদ্য, এবং এখানে যদি আমরা এটা ধরি স্বাভাবিকভাবে এই শব্দটা কি হয়, এই শব্দটা দেখুন তো সন্ধি হচ্ছে। যদি অ আর অ হয় তাহলে তো আ হওয়ার কথা, অর্থাৎ সন্ধির ক্ষেত্রে আমরা জানি অ যোগ অসমান বা অর সাথে আ যখনই সন্ধি হবে তখন সবসময় কী হবে, আ হবে। কিন্তু এখানে কিন্তু সন্ধির নিয়মটা কিন্তু আসতেছে না। তো অনেক সময় এটা দেখানো হয় যে, এবং বাংলা একাডেমির যেই বানানে বা যেই শুদ্ধ রূপটা, আদ্যক্ষরটাকেও সঠিক দেখানো হয় এবং আদ্যাক্ষরটাকেও সঠিক দেখানো হয়, অর্থাৎ দুটোই শুদ্ধ রূপ দেওয়া আছে। কিন্তু দেখুন এইখানে আদ্য যোগ অক্ষর, অর্থাৎ এখানে কিন্তু অটাকে ধরা হয়নি, কিন্তু এখানে দেখেন অটাকে ধরা হয়েছে। অ যোগ অ সমান আ, অযোগ অসমান কি আ, সেই হিসেবে এটা হচ্ছে
আদ্য অক্ষর। তো এখানে সন্ধির নিয়মে কিন্তু এই শব্দটা রাইট, এই শব্দটা বেস্ট, কিন্তু এটাকেও সঠিক হিসেবে ধরা হয়, এটাকেও সঠিক হিসেবে বা শুদ্ধ হিসেবে ধরা হয়। মনে করেন এটা যদি থাকে তাহলে এইটা কিন্তু অ্যান্সার করা যাবে না, অ্যান্সার কিন্তু এটা হবে, অ্যান্সার এইটা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন পরের সঠিক উত্তর কিন্তু আমাদের 4 নম্বর, এই যে এখানে যে অপশনগুলো আছে এর ভিতরে কিন্তু এটাই হবে। ঠিক আছে, সঠিক উত্তর এটা হবে, ঘ নম্বর। আচ্ছা, গাছ পাথর বাগধারাটের অর্থ কি? 5 নম্বর প্রশ্নটার উত্তর করবেন সবাই। গাছ পাথর বাগধারাটের অর্থ কি? গাছ পাথর, গাছ পাথর বাগধারাটের অর্থ কি? গাছ পাথর এই বাগধারাটের অর্থ কি? সবাই একটু উত্তর করবেন। এটা একটি বাগধারা। বাগধারা তো আমরা জানি যে সরাসরি কোনো অর্থ আমরা পাবো না, একটা শব্দের আমরা মিনিমাম 2টা অর্থ পাবো। ঠিক আছে, অর্থাৎ একাধিক অর্থ যখন আসে তখন সেটা বাগধারা হিসেবে পরিচিত হয়, যেটাকে আমরা বাগঅর্থও বলে থাকি। ঠিক আছে, কাজলি বেগম বলছেন গ নম্বর। এর আগের প্রশ্নগুলো যারা উত্তর দিয়েছেন 4 নম্বর প্রশ্ন, অনেকে আফরা ইয়াসমিন সঠিক উত্তর দিয়েছেন, জান্নাতুল ফেরদৌস, কাজলি বেগম, শিমু আক্তার, এমডি রফিকুল্লাহ সালেহি, এমডি এনামুল হক, লাবণী আক্তার লাবণ্য, আপনাদের সকলের উত্তর সঠিক ছিল। আচ্ছা, গাছ পাথর বাগধারাটির অর্থ কি? এটা আমরা কি উত্তর দেব? কাজলি বেগম সঠিক উত্তর দিয়েছেন, কাজলি বেগম সঠিক উত্তর দিয়েছেন, সেটি হলো যে বাগধারার অর্থটি কি? হিসাব নিকাশ, তাই না? বাগধারার অর্থ কি? হিসাব নিকাশ। আচ্ছা, এখানে মনে করেন যে যেমন এখানে আছে কি? বাড়াবাড়ি করা। বাড়াবাড়ি করার বাগধারাটা কি? যেমন 18 আনা, কি বললাম? 18 আনা। তো 18 আনা শব্দটার অর্থ হচ্ছে বাড়াবাড়ি করা। তারপরে ভূমিকা করা কি? গৌরচন্দ্রিকা, কি বললাম? গৌরচন্দ্রিকা বাগধারার অর্থ হচ্ছে ভূমিকা করা। অসম্ভব বস্তু। আচ্ছা, কাঁঠালের আমসত্ব, মনে করেন কাঁঠালের আমসত্ব, তাহলে কাঁঠালের আমসত্ব হতে পারে, তারপরে হচ্ছে আপনার আকাশ কুসুম হতে পারে, আকাশ কুসুম, এই শব্দগুলোর অর্থ অসম্ভব বস্তু। তো এখানে আমরা অপশন দিয়ে জেনে নিলাম কি? বাড়াবাড়ি করা কোন বাগধারার অর্থ? 18 আনা। ভূমিকা করা কোন বাগধারার অর্থ? গৌরচন্দ্রিকা। তারপরে হিসাব নিকাশের অর্থ তো আমরা জানলাম, এটা হিসাব নিকাশ। আর অসম্ভব বস্তু, এখানে অসম্ভব বস্তুটা হবে আপনার কাঁঠালের আমসত্ব হতে পারে, আকাশ কুসুম, আরও বেশ কিছু বাগধারা রয়েছে। আচ্ছা, যে এটা যারা সঠিক উত্তর করেছেন আচ্ছা আচ্ছা এখানে লাবণী আক্তার লাবণ্য বলছেন, স্যার প্লিজ জানাবেন কোনটা ঠিক? আমি তো জানি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। আচ্ছা, আর বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা এই ইনফরমেশনটা দিব আপনাকে, সমস্যা নেই। লাবণী আক্তার বলছেন পাশে সি, হ্যাঁ এটা হিসাব নিকাশ। আচ্ছা, চন্দ্রকুমারী দে আর স্বর্ণকুমারী দেবী, তাই না? স্বর্ণকুমারী দেবী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম, স্বর্ণকুমারী দেবী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম স্বর্ণকুমারী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক। আর যেটা কি বললেন চন্দ্রকুমারী, আর একটা কী বললেন এখানে আপনি লিখছেন কি? চন্দ্রকুমারী দেবী। আচ্ছা, ওকে, বাংলা সাহিত্যের প্রথম চন্দ্রাবতী, রাইট। আচ্ছা,
চন্দ্রাবতী হচ্ছে আপনার বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। হ্যাঁ রাইট, আপনি ঠিক বলেছেন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। আর স্বর্ণকুমারী দেবী হচ্ছে আপনার প্রথম মহিলা ঔপন্যাসিক। হ্যাঁ রাইট, আজকে আমার মহিলা ঔপন্যাসিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে আপনার। আচ্ছা এটাও কারেকশন হবে। লাবণী আক্তার লাবণ্য বলছেন যে চন্দ্রাবতী হবে মহিলা কবি আর স্বর্ণকুমারী দেবী হবে প্রথম মহিলা ঔপন্যাসিক। আচ্ছা এটাও একটু কারেকশন নেবেন। আচ্ছা প্রথম মহিলা কবি হচ্ছে আপনার চন্দ্রাবতী, আর প্রথম মহিলা ঔপন্যাসিক রাইট, ঠিক বলছেন আপনি। প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী। আজকে একটু গুলিয়ে যাচ্ছে, হ্যাঁ গুলিয়ে যাচ্ছে। আচ্ছা চন্দ্রাবতী হবে আপনার প্রথম মহিলা কবি আর প্রথম মহিলা ঔপন্যাসিক হবে স্বর্ণকুমারী দেবী। হ্যাঁ রাইট, ঠিকই বলেছেন। তাহলে এই চন্দ্রাবতী হচ্ছে আপনার মধ্যযুগের কবি। এটা হচ্ছে প্রথম বাঙালি মুসলিম বাঙালি প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী, আর প্রথম মহিলা ঔপন্যাসিক হচ্ছে, এবং ইনি কিন্তু বাঙালি। হ্যাঁ ইনি বাঙালি। এখানে প্রথম বাঙালি মহিলা কবি হিসেবে আমাদের ধরতে হবে যে স্বর্ণকুমারী দেবী প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক, বা মহিলা যদি প্রশ্নে আসে যে এরকম প্রথম বাঙালি মহিলা কবি বা প্রথম বাঙালি ঔপন্যাসিক, ঠিক আছে। বেশ কিছু জায়গায় এরকম আছে যে প্রথম বাঙালি মহিলা কবিকে বা প্রথম বাঙালি ঔপন্যাসিককে, এরকম দুই রকম প্রশ্ন আছে, বুঝছেন। সেই জায়গাতে যদি চন্দ্রকুমারী দেবী থাকে, যদি কবি হিসেবে থাকে, তাও সেটা উত্তর হবে স্বর্ণকুমারী দেবী। যদি ঔপন্যাসিক হিসেবে আসে তাও সেটা হবে স্বর্ণকুমারী দেবী। কিন্তু যদি বলা হয় যে মধ্যযুগের প্রথম মহিলা কবিকে বা প্রথম মহিলা কবিকে, সেটা হচ্ছে চন্দ্রাবতী, ঠিক আছে। আচ্ছা এটা হ্যাঁ ঠিক বলেছেন আপনি। তবে অনেক প্রশ্ন দেখবেন আপনার এই স্বর্ণকুমারীর এখানে প্রথম মহিলা ঔপন্যাসিকের জায়গায় আপনার দিয়ে দেয় প্রথম মহিলা কবি থাকলেও স্বর্ণকুমারী দেবেন, আর যদি বাঙালি বলে বাঙালি প্রথম মহিলা কবি, তাহলে সেক্ষেত্রে স্বর্ণকুমারী দেবে। আর যদি বলে যে না প্রথম মধ্যযুগের প্রথম মহিলা কবিকে, তাহলে সেক্ষেত্রে শুধু কবি আসলে চন্দ্রাবতীর অপশন থাকলে উত্তরটা চন্দ্রাবতী হবে, ঠিক আছে। কিন্তু জেনুইনলি আমরা জানবো কি স্বর্ণকুমারী দেবী একদম প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক, প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক। আচ্ছা তারপরে দেখবো আমরা 6 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? 6 নম্বর প্রশ্নটা সবাই একটু উত্তর করবেন। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? আচ্ছা মৃত্যুক্ষুধা, ব্যথার দান, কুহেলিকা, বাঁধনহারা, কোনটা হবে? সবাই পাঁচের ঘ। আচ্ছা প্রথম উপন্যাস কোনটি? কি বলা আছে? প্রথম উপন্যাস, তাই না? শরীফুল ইসলাম বলছেন গ। আচ্ছা তুয়ামণি বলছি ঘ, 6-এর ঘ। আচ্ছা লাবণী আক্তার লাবণ্য বলছেন বাঁধনহারা। আচ্ছা ওকে, প্রথম উপন্যাস হবে এটা, প্রথম উপন্যাস। আচ্ছা কুহেলিকাও তার উপন্যাস, মৃত্যুক্ষুধাও তার উপন্যাস। আর এটা হলো গল্প, এটা কি গল্প গ্রন্থ, এটা কি এটা হচ্ছে গল্প গ্রন্থ, ঠিক আছে। আচ্ছা তার যেমন মনে করেন যে উমা বুক, উমা না এরকম না,
উবামুখ, উবামুখ মনে করেন যে উপন্যাস বাঁধনহারা মৃত্যুক্ষুধা কুহেলিকা, বাঁধনহারা মৃত্যুক্ষুধা কুহেলিকা। এইখানে একটা জিনিস হচ্ছে আমাদের নজরুলের উপন্যাস তিনটি, নজরুলের উপন্যাসের সংখ্যা হচ্ছে তিনটি। নজরুলের উপন্যাসের সংখ্যা কয়টি? তিনটি। এখন এই তিনটে উপন্যাস হচ্ছে একটা হলো বাঁধনহারা, একটা মৃত্যুক্ষুধা, একটা কুহেলিকা। আচ্ছা, এখন তিনটে উপন্যাসের মধ্যে শ্রেষ্ঠ উপন্যাস বলা হয়, শ্রেষ্ঠ উপন্যাস বলা হয় মৃত্যুক্ষুধাকে। শ্রেষ্ঠ উপন্যাস বলা হয় কোথায়? তাকে, কোন গ্রন্থটাকে? মৃত্যুক্ষুধাকে শ্রেষ্ঠ উপন্যাস বলা হয়। প্রথম উপন্যাস বাঁধনহারা, তারপরের যে উপন্যাসগুলো রয়েছে সেটা কি? কুহেলিকা, মৃত্যুক্ষুধা। এই তিনটে উপন্যাসের মধ্যে আমরা শ্রেষ্ঠ উপন্যাস বলবো যদি বলা হয় নজরুলের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি, তাহলে সেক্ষেত্রে আমরা মৃত্যুক্ষুধাকে বলবো শ্রেষ্ঠ উপন্যাস। আমিনুল হক বলছেন স্যার অনেকদিন পরে। হ্যাঁ, লাবণী আক্তার বলছে বাকুম, রাইট, বাকুম হবে। আবার এই যে উবামুখ, উবাকুম বা উবামুকু যেটাই বলেন না কেন, এভাবে এই উ দিয়ে আমরা বলি উপন্যাস, উ দিয়ে কি বলা হয়? উপন্যাস, তাই না? আচ্ছা, তারপরে মনে করেন যে যেমন আছে গবেট ঋষি, কি বললাম? গবেট ঋষি। আচ্ছা, এখানে মূলত গবেট ঋষি, গতে কি? গল্প, বতে হচ্ছে ব্যথার দান, তাই না? ঋতে রিক্তের বেদন, শীতে শিউলিমালা। এর টটা আমাদের মনে করেন এখানে বাদ দিতে হবে। তাহলে গবেট ঋষি আমরা কি বলি? গল্প গ্রন্থ। তারপরে ব্যথার দান, ব্যথার দান হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম গল্পগ্রন্থ। এটা হচ্ছে প্রথম গল্পগ্রন্থ। রবীন্দ্রনাথের প্রথম গল্পগ্রন্থ কোনটি? ব্যথার দান। ব্যথার দান রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের প্রথম গল্পগ্রন্থ হবে ব্যথার দান। বতে ব্যথার দান, ঋতে রিক্তের বেদন, শীতে শিউলিমালা। ঠিক আছে? আচ্ছা, আরেকটি বিষয় হলো এখান থেকে প্রশ্ন আসতে পারে অনেক, যে যেমন মনে করেন যে এখান থেকে বিগত সালের প্রশ্ন এসছে যে মৃত্যুক্ষুধা উপন্যাসের যে বিষয়বস্তুটা কি। ঠিক আছে? বিশেষ করে কৃষ্ণনগর বলে একটা জায়গা আছে যেখানে চাঁদ সড়ক, ওইখানকার একটা স্থানের পরিবারের বা ওই অঞ্চলের পরিবারের যে দারিদ্র্য এবং বিধবা পুত্রবধূর এবং কম বয়সে একটা ছেলের উপরে যে বিশাল পরিবারের দায়িত্ব, অভাব অনটন, ক্ষুধা, এই বিষয়গুলো আপনার প্রত্যক্ষ করেছিলেন কাজী নজরুল ইসলাম কৃষ্ণনগরের ওই অঞ্চলে। এখন ওইখানে কাজী নজরুল ইসলাম থাকাকালীন ওই ক্ষুধার যে যন্ত্রণা, ক্ষুধার জ্বালায় যে মানুষ কত কষ্ট পেয়েছে, দুর্ভিক্ষের মতো অবস্থা, ওইখানে বসে উনি মৃত্যুক্ষুধা উপন্যাসটা লেখেন। ওই সমসাময়িক সময়ে উনি একটা বিখ্যাত কবিতা লিখেছেন, সেটার নাম হচ্ছে দারিদ্র। সেটার নাম কি? অর্থাৎ কৃষ্ণনগরের যে জায়গাটা বলছি, আপনার পশ্চিমবঙ্গের কলকাতার পাশে, যেমন মুর্শিদাবাদ কৃষ্ণনগর থেকে বেশ দূরে, এই কৃষ্ণনগরের চাঁদ সড়ক নামে একটা জায়গা আছে। ওইখানে এটা নদিয়ার অন্তর্ভুক্ত ছিল আগে, এবং ওই সময়ে আপনার ওইখানকার যেই পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, দুর্ভিক্ষের যে চিত্র, সেই বিষয়গুলো ওখানে তুলে ধরা হয়েছে। এবং কাজী নজরুল ইসলাম ওখানে বসবাস করতেন, ওখানে বেশ কিছুদিন ছিলেন। ওইখানে থাকা অবস্থায় উনি অনেক কষ্ট করেছেন। কষ্ট করতে ওই অনুভূতি থেকে উনি মৃত্যুক্ষুধা উপন্যাসটা লেখেন। এবং ওই সমসাময়িক সময়ে উনি একটা বিখ্যাত কবিতা লেখেন। ওই ক্ষুধার যন্ত্রণা, দারিদ্র্যের যে চিত্রটা, সেই চিত্রটাও অনুভব করেই উনি একটা কবিতা লেখেন। সেই কবিতাটার নাম হচ্ছে দারিদ্র। এবং এই দারিদ্র কবিতা, এখান থেকে অনেক প্রশ্ন আসে, এই প্রশ্নটা অনেক বেশি আসে যে দারিদ্র কবিতাটি সিন্ধু, অর্থাৎ সিন্ধু হিন্দোল, কি বললাম, নজরুলের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে সিন্ধু হিন্দোল। এটি একটি প্রেম বিষয়ক কাব্যগ্রন্থ। এটি একটি প্রেম বিষয়ক কাব্যগ্রন্থ, এটি হচ্ছে প্রেম বিষয়ক একটি কাব্যগ্রন্থ। এই প্রেম বিষয়ক কাব্যগ্রন্থ, যেমন দোলন চাপা একটি প্রেম বিষয়ক কাব্যগ্রন্থ। প্রশ্ন আসে সিন্ধু হিন্দোল কোন ধরনের কাব্যগ্রন্থ,
কোন বিষয়ের কাব্যগ্রন্থ, তারপরে আপনার দোলনচাঁপা কোন গ্রন্থের কাব্যগ্রন্থ, অগ্নিবীণা কোন ধরনের কাব্যগ্রন্থ, তাই না? এই ধরনের বিষয়গুলো আসে। আচ্ছা, এখন যেটা বললাম দারিদ্র্য কবিতাটাও এই সময়ে লেখা, এবং উনি এই কবিতাটা কোন গ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, সেটি হচ্ছে সিন্ধু হিন্দোল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে 7 নম্বর প্রশ্ন। দেখুন, ঠাকুর পরিবারের আসল পদবী কী ছিল? ঠাকুর পরিবারের আসল পদবীটা কি আসলে? ঠাকুর পরিবারের আসল পদবীটা কি? ঠাকুর পরিবারের আসল পদবীটা, এই উত্তরটা করবেন সবাই। ঠাকুর বলতে আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিবার, ঠাকুর পরিবার বলতে আমরা রবীন্দ্রনাথের পরিবারকেই বুঝি, ঠিক আছে? ঠাকুর পরিবার বলতে আমরা এখানে রবীন্দ্রনাথের পরিবারকেই বুঝি। আমিনুল ইসলাম বলছেন অনেক দিন পরে। জি, অনেক দিন পরে আসলাম, আসলে অনেক সমস্যার মধ্যেই যাচ্ছিল, এখন একটু ভালো, তারপরে ফ্রি হলাম, ক্লাসটা শুরু করলাম। রবীন্দ্রনাথের পরিবারের আসল, আচ্ছা এখানে রবীন্দ্রনাথের পরিবারের নামটা হচ্ছে ঠাকুর পরিবার। কি বললাম? ঠাকুর পরিবার। ওকে, রবীন্দ্রনাথের পরিবারই হলো ঠাকুর পরিবার। আচ্ছা, এখন এইটার উত্তরটা কে দিতে পারবেন? একটু উত্তরটা কাইন্ডলি দিবেন। আচ্ছা, দেখুন এটার সঠিক উত্তর কী হবে? কুশারি। আচ্ছা, রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা খুলনার, কি বললাম, রূপসা উপজেলার, কি বললাম, রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে, খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে যখন ওনাদের পূর্বপুরুষরা বসবাস করত, তখন ওনাদের পূর্বপুরুষদের পারিবারিক নাম ছিল কুশারি, ঠিক আছে? তো কুশারিটা মূলত এরা আধ্যাত্মিক হয়, এরা হচ্ছে আধ্যাত্মিক, এরা হয় আধ্যাত্মিক মানুষদেরকে, আধ্যাত্মিক যে সকল ব্রাহ্মণরা ছিল, এবং সেখানে ওই আধ্যাত্মিক ব্রাহ্মণ পরিবার, বিশেষ করে রবীন্দ্রনাথের যে পরিবার, তাদের পূর্বপুরুষদের পদবী ছিল, আপনার পারিবারিক পদবী ছিল কুশারি, এবং তারা আধ্যাত্মিক টাইপের ছিল, এবং যেহেতু আধ্যাত্মিক টাইপের ছিল এবং ব্রাহ্মণ টাইপের ছিল, এই কারণে এই কুশারি পরিবারকে সম্মানসূচকভাবে ঠাকুর মশাই, এটা হবে ঠাকুর মশাই, হ্যাঁ। তো ঠাকুর মশাই হিসেবে এদেরকে ডাকতো, ঠাকুর মশাই হিসেবে। এখন এই ঠাকুর মশাই হিসেবে ডাকতো, কুশারিদেরকেই ডাকতো, হ্যাঁ। এবং এরা কি ছিল? আধ্যাত্মিক ছিল, এবং তাদেরকে সম্মানসূচকভাবে ঠাকুর মশাই ডাকতো। এই ঠাকুর মশাইটা ডাকতে ডাকতে এরা এক পরিণত হয়েছিল কিসে? ঠাকুর, অর্থাৎ কুশারি থেকে ঠাকুর। আশা করি এটা বুঝেছেন। জি, রোমান আক্তার সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। কাজলি বেগম, এমডি আমিনুল হক খ উত্তর করেছেন। সঠিক উত্তর খ হবে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন হয় যে আমাদের রবীন্দ্রনাথের পরিবারের আদি বসতিটা কোথায়? আদি বসতি খুলনার যে পিঠাভোগ গ্রাম, সেখানে কিন্তু তাদের আদি বসবাস, ঠিক আছে? আচ্ছা, তারপরে মনে করেন যে যেমন আমাদের চুয়াডাঙ্গা জেলার একটা জায়গা আছে, জায়গাটা হচ্ছে কার্পাসডাঙ্গা, হ্যাঁ। ওখানে উনি 2 মাস ছিলেন ওখানে। তারপরে খুলনার দক্ষিণ ডিহি, এদিকে কুষ্টিয়ার শিলাইদহ, এই ধরনের জায়গাগুলোতে তার বিচরণ ঘটেছে। আচ্ছা, আমরা একটু পরের প্রশ্নে চলে যাব। কান্নায় শোক কমে বাক্যে কান্নায় কোন কারকে কোন বিভক্তি? কান্নায় শোক কমে বাক্যে কোন কারকে কোন বিভক্তি? কান্নায় শোক কমে বাক্যে কান্নায় কোন কারকে কোন বিভক্তি, ঠিক আছে? এটা সবাই একটু উত্তর করবেন।
কান্নাই শোক কমে বাক্যে কান্নাই কোন কারকে কোন বিভক্তি? লাবণ্য এমডি আমিনুল হক বলছেন খ কাজল বেগম। আচ্ছা, এটা আগে রোমান আক্তার সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে দেখুন মূলত যদি কোনো বাক্য চিরন্তন সত্য বোঝায়, কি বললাম, কোনো বাক্য যদি চিরন্তন সত্য বোঝায়, আচ্ছা কিরকম মনে করেন, চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়, আচ্ছা এরকম একটা বাক্য। তারপরে মনে করেন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, আচ্ছা। তারপরে যেমন বলছে কান্নায় শোক মন্দীভূত হয়, আচ্ছা মন্দীভূত হওয়া মানে কমা, ঠিক আছে, অর্থাৎ কমে যাওয়া। মন্দীভূত হওয়া মানে কি? কমে যাওয়া। দেখুন এই বাক্যগুলো, চন্দ্র উদয় হয়, এটা সত্য কথা, চিরন্তন সত্য। সূর্য উদয় হয়, তারপরে কান্নায় যে শোক কমে। যখন চন্দ্র উদয় হয় তখন কি? অন্ধকার দূরীভূত হয়। রাতের কোনো কিছু, অর্থাৎ অন্ধকারে আমরা রাতের বেলা যখন চন্দ্র উদয় হয়, এটা একটা চিরন্তন সত্য কথা, সত্য ঘটনা। এবং ওর পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে সব কিছুই মোটামুটি বিকশিত হয়, আলোকিত হয়, এটা চিরন্তন সত্য কথা। তো প্রথম কাজ একটা দেখুন, চন্দ্র উদয় হচ্ছে, আর একটা হচ্ছে কুমুদিনী বিকশিত হচ্ছে। প্রথম কাজটাকে আমরা বলবো ভাবাধিকরণ। কি বললাম? ভাবাধিকরণ। সূর্য উদয় এটাও সত্য কথা, চিরন্তন সত্য। কান্নায় শোক মন্দীভূত হয়, মানে কান্নার পরে যখন কেউ খুব কষ্ট পায়, কষ্ট পাওয়ার পরে যখন খুব কান্না করে তখন তার শোকটা বা দুঃখটা একটু কমে যায়, ঠিক আছে। তো এটাও চিরন্তন সত্য কথা। আচ্ছা, আলোয় আধার কাটে, এখানে আলোটা কি চিরন্তন সত্য হবে? আলোয় আধার কাটে, এই আলোটা কি চিরন্তন সত্য হবে? হবে না। জোনাকির আলো আছে, তারপরে ঘরের মধ্যে ডিম লাইট আছে, তারপরে মনে করেন যে অনেক ধরনের আলো আছে, যে আলোগুলোতে সকল আধার কাটে না। অনেক দেখা যাচ্ছে যে আলো আছে যে আলোতে আধার কাটে না, ঠিক আছে। হয়তো সামান্য প্রজ্বলিত হয় সামান্য জলে, কিন্তু সেটা আধার কাটে না, ঠিক আছে। এখানে এই বিষয়গুলো আর কি, এটা চিরন্তন সত্য না, কিন্তু এটা চিরন্তন। এখন আপনি যদি এটাকে বলেন যে ভাবাধিকরণ, না, ভাবাধিকরণ হলো অধিকরণ কারকের একটা শ্রেণী বিভাগ, অর্থাৎ ভাবাধিকরণ অধিকরণ কারককে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করি: কালাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ। ভাবাধিকরণটা হচ্ছে এই যে এখানে যে উদাহরণগুলো দিচ্ছি, চিরন্তন সত্য বোঝাবে, এবং প্রথম কাজটা পরবর্তী কাজের উপরে গিয়ে একটা প্রভাব ফেলবে। সূর্যোদয় হয়, তারপরে অন্ধকার দূরীভূত হয়। চন্দ্রোদয় হয়, তারপরে কুমুদিনী বিকশিত হয়। কান্না হয়, তারপরে শোক মন্দীভূত হয়। এই যে পরের কাজটা যে হচ্ছে, পরের কাজটা প্রথম কাজের একটা প্রভাব ওই পরের কাজে গিয়ে পড়ছে। তো প্রথম কাজটা হবে আপনার, এই প্রথম কাজগুলো হবে ভাবাধিকরণ। যেমন বলছে কি, চন্দ্রোদয়, সূর্যোদয়, কান্নায়। এই যে এখানে দেখুন, এখানে এই যে বিভক্তি আছে না, এখানে আছে এ বিভক্তি, এখানে এ বিভক্তি, এখানে অন্তস্থ বিভক্তি। এই অন্তস্থ বিভক্তির কারণে এ, অন্তস্থ এবং তে, এই তিনটা বিভক্তিকে আমরা বলি সপ্তমী বিভক্তি। কি বিভক্তি বলি? সপ্তমী বিভক্তি। এই ভাবাধিকরণে সবসময় সপ্তমী বিভক্ত হয়, এবং এই ভাবাধিকরণ আর একটা নাম হচ্ছে ভাবে সপ্তমী। এই ভাবাধিকরণের আরেকটা নাম হচ্ছে ভাবে সপ্তমী। এখন এই ভাবাধিকরণটা কোন কারকের একটা অংশ? সেটা হচ্ছে অধিকরণ কারক। সো এখানে কান্নায় শোক কমে, এখানে কান্নাইটা হবে অধিকরণ কারক। কান্নাটা কি হবে? অধিকরণ কারক। কান্নাটি হবে এখানে অধিকরণ কারক। আচ্ছা,
অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর করেছেন। 8-এর ঘ অনেকে উত্তর করেছেন, আরফা ক উত্তর করেছেন না, ক উত্তরটা হবে না। এখানে দেখুন ওই যে, তাহলে এইটা কি হবে, আলোয় আধার কাটে, এটা কিন্তু চিরন্তন সত্য না, এইটা হবে করণ কারক। এটা হবে কি, এইটা হবে করণ কারক, এটা হবে করণ কারক, ঠিক আছে। আর এই যে বাকি যে 3টা বললাম চিরন্তন সত্য, এটা হবে ভাবাধিকরণ। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটা আমরা দেখি, সেটা হচ্ছে বিশের বাসী কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্প। বিশের বাসী কাজী নজরুল ইসলাম কি গল্প নাকি উপন্যাস নাকি কাব্য না কি, বলেন এটা কি হবে? 9 নম্বর প্রশ্নটা কি হবে? 9 নম্বর প্রশ্নটা, আচ্ছা 9 নম্বর প্রশ্ন মনে হয় দেখতে পাচ্ছেন না আপনারা। আচ্ছা, এবার মনে দেখা যাচ্ছে। বিশের বাসী কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ, এটা একটু উত্তর করবেন। আর একটা প্রশ্ন আছে, আমরা আর একটা প্রশ্ন করে ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। বিশের বাসী কাজী নজরুল ইসলামের রচিত কি গল্প, উপন্যাস, কাব্য নাকি প্রবন্ধ? আমিনুল হক ভাই উত্তর করেছেন ঘ। আচ্ছা না, ঘ উত্তর হবে না। আচ্ছা, আগের প্রশ্নের উত্তর করেছেন মনে হয়। বিশের বাসী কাজী নজরুল ইসলাম রচিত, কাজী নজরুল ইসলাম বলছেন, এমডি শরীফুল ইসলাম সুজাত বলছেন কাব্য। আচ্ছা, কাব্যগ্রন্থ, হ্যাঁ এটা কি সঠিক উত্তর হবে কাব্যগ্রন্থ। আচ্ছা, নজরুলের অনেকগুলো কাব্যগ্রন্থ আছে। আচ্ছা, নজরুলের আমরা উপন্যাস বলেছি, গল্প বলেছি, প্রবন্ধ। নজরুলের প্রবন্ধ কি বলেন? প্রথম প্রবন্ধ, নজরুলের প্রথম প্রবন্ধ হচ্ছে যুগবাণী। কি বলেন? যুগবাণী। আচ্ছা, তারপরে মনে করেন যে রুদ্রমঙ্গল, এটা তার একটা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। রুদ্রমঙ্গলের একটা প্রবন্ধ রয়েছে কি, আমার পথ। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অনেক এসছে, হ্যাঁ, যে আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? আমার পথ প্রবন্ধটি রুদ্রমঙ্গল প্রবন্ধের। এটাও প্রবন্ধ, কিন্তু প্রবন্ধের মধ্যে যেমন আরও একটা প্রবন্ধ রয়েছে আপনার রাজবন্দির জবানবন্দি। কি বললাম? রাজবন্দির জবানবন্দি, রাজবন্দির জবানবন্দি। তারপরে মনে করেন একটা আছে দুর্দিনের যাত্রী। কি বললাম? দুর্দিনের যাত্রী। আচ্ছা, নজরুলের এখানে চারটা মূলত তার প্রবন্ধ রয়েছে। সেটা কি? রুদ্রমঙ্গল, যুগবাণী, রাজবন্দি, জবানবন্দি, দুর্দিনের যাত্রী। তবে প্রথম প্রবন্ধ হচ্ছে কি যুগবাণী। এবং আমার পথ নামে একটা প্রবন্ধ, যেটা রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। আচ্ছা, রাজবন্দি, জবানবন্দি নিয়ে অনেক কিছু রয়েছে, সেটা আমরা আরেকদিন আলোচনা করব। রাজবন্দি, জবানবন্দি জেলে বসে লিখেছিলেন, এবং উনি যেমন দোলন চাপা কাব্যগ্রন্থটা উনি কিন্তু জেলে বসেই লিখেছিলেন। এবং রাজবন্দি, জবানবন্দিতে ওখানে উনি যখন আপনার অ্যারেস্ট হন, অর্থাৎ আনন্দময়ীর আগমনে একটা কবিতা লিখেছিলেন, যার কারণে মূলত ওনাকে অ্যারেস্ট করা হয়। এবং জেলে থাকা অবস্থায় উনি 39 দিন অনশন করেন, এবং ওই সময় রবীন্দ্রনাথ তাকে অনশন ভাঙতে একটা চিঠি পাঠায়, এবং পরবর্তীতে তাকে একটা নাটক উপহার দেয়, উৎসর্গ করে, সেটা হচ্ছে বসন্ত নাটক। ওই নাটক উপহার দেওয়ার পরপরই সে একটা উল্লসিত হয়ে এবং খুব খুশি হয়ে একটা কবিতা লেখে, সেটার নাম হচ্ছে আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই বিখ্যাত কবিতাটি উনি লেখেন। যাই হোক, রাজবন্দি, জবানবন্দি নিয়ে অনেক কথা আছে। আচ্ছা, এখানে বলছি যে এই যে প্রবন্ধগুলো রয়েছে, তার কাব্যগ্রন্থগুলো কী কী আছে? যেমন মনে করেন কাব্যগ্রন্থ আছে, যেমন মনে করেন অপু, ঠিক আছে। তারপরে মনে করেন যে আপনার প্রভা, ঠিক আছে। তাহলে অপু, প্রভা, তারপরে আপনার ওদিকে মনে করেন যে যেমন আরেকটা জিনিস আছে বিশ্বিস, তাই না? আচ্ছা, এটাগুলো কি মনে হচ্ছে, তাই না? অপুতে মনে করেন অগ্নিবীণা, অপুতে কি অগ্নিবীণা, পুতে পুবের হাওয়া, প্রতে হচ্ছে প্রলয় শিখা, ভাতে ভাঙার গান,
তারপরে মনে করেন যে আরও অনেক রয়েছে, যেমন দোলন চাপা আছে। তারপরে মনে করেন যে আপনার এখানে বিশি দিয়ে পাবেন, আপনি বিশের বাসি পাবেন। তারপরে আপনার সন্ধ্যা পাবেন। তারপরে হচ্ছে আপনার সিন্ধু হিন্দুল পাবেন, দিয়ে সাম্যবাদী পাবেন। ঠিক আছে, এরকম অনেক কাব্যগ্রন্থ রয়েছে তার। আচ্ছা, তো এই কাব্যগ্রন্থ মূলত আমরা দেখি। এখন এই কাব্যগ্রন্থর মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ কোনটা? অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। কি বললাম? প্রলয় উল্লাস, প্রলয় উল্লাস, প্রলয় উল্লাস। শেষ, এটা হচ্ছে প্রথম কবিতা। প্রথম অগ্নিবীণা কাব্যে মূলত 12টি কবিতা আছে। কয়টি কবিতা আছে? 12টি কবিতা আছে। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। শেষ কবিতা হচ্ছে মহরম। শেষ কবিতা কি? মহরম। শেষ কবিতা হচ্ছে মহরম। আচ্ছা, এখানে এই ইনফরমেশনগুলো আমাদের, এখন আমি এই জিনিসগুলো কেন বলছি, মনে করেন যে কাজী নজরুল ইসলাম থেকে প্রশ্ন এসছে যে তার কাব্য কি। এখন প্রশ্ন হতে পারে বিশের বাসী কোন কাব্য। এখন আবার আরেকটা প্রশ্ন দিয়ে দিতে পারে প্রলয় শিখা কার কাব্যগ্রন্থ, ভাঙার গান কার কাব্যগ্রন্থ। ঠিক আছে, সাত ভাই চম্পা কার কাব্যগ্রন্থ, কাজী নজরুল ইসলামের। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের, এই কাব্যগ্রন্থগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, দেরি হয়ে গেল। আরহান রিহান বলছে দেরি হয়ে গেল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম, সালাম জানিয়েছেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে, লাস্ট প্রশ্নে চলে যাচ্ছি। লাস্ট প্রশ্ন, টাকায় টাকা হয় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে, কোন বিভক্তি? আচ্ছা, এখানে আমাদের, আচ্ছা, টাকায় টাকা হয় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে, কোন বিভক্তি? এখানে এই উত্তরটা লাস্ট, এই প্রশ্নটা লাস্ট। সবাই একটু এই প্রশ্নটা করবেন। দেখি সঠিক উত্তরটা কে করতে পারেন। আচ্ছা, বলছি যে টাকায় টাকা হয় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে, কোন বিভক্তি? কর্তায় সপ্তমী, করণে সপ্তমী, অপদানে সপ্তমী, না অধিকরণে সপ্তমী, কোনটি সঠিক হবে? ঠিক আছে। আচ্ছা, এমডি শরীফুল ইসলাম সুজাত বলছেন 10-এর খ। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, শরীফুল ইসলাম শরীফ ভাই বলছেন 10-এর খ। আমিনুল হক বলছেন 10-এর খ। আচ্ছা, আরহাম রেহান বলছেন 10-এর গ। আচ্ছা, লাস্ট প্রশ্ন এটা। আচ্ছা, একটু দেখবেন, টাকায় সব হয়, টাকায় কি না হয়? টাকায় টাকা হয়। তারপর বলছি যে টাকায় টাকা আনে। আচ্ছা, এখানে দেখুন টাকায় প্রত্যেকটা নিচে দাগ আছে, কোনটা কোন কারক হবে। আছে এখানে একটা জিনিস হচ্ছে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে দেখুন এই জায়গাটা দেখেন কি না হয়। দেখেন যদি বলা হয় সব হয়, তাই না? এই যে হয় ক্রিয়া যখন থাকবে, হয় ক্রিয়া সাধারণত এই টাকায় কথা, টাকা দিয়ে যে কারকগুলো হয়, টাকা দিয়ে যত কারক হবে দেখবেন ক্রিয়াটা হয় আছে কিনা। যদি হয় থাকে তাহলে বুঝে নেবেন ওই যেই টাকায় আপনার, এই যে এখানে কি বলা আছে, টাকায় সব হয়, কি না হয়, টাকায় টাকা হয়। ঠিক আছে, অর্থাৎ এই হয় কথাটা থাকলে প্রথম টাকায় অন্তস্থ যুক্ত, অর্থাৎ অন্তস্থ যুক্ত টাকাটা সবসময়ই করণ কারক হবে। কি হবে? অন্তস্থ যুক্ত টাকাটা সবসময় কি হবে? করণ হবে। করণ কারক হবে। অর্থাৎ এই করণ কারক হওয়ার শর্তটা কি বললাম, যে ক্রিয়াটা কিন্তু হয়। যদি হয় ক্রিয়া থাকে তাহলে যে টাকার সাথে অন্তস্থ যুক্ত থাকবে, অর্থাৎ ওর নিচে দাগ থাকবে,
সেই টাকাটা সাধারণত আপনার দেখতে হবে যে ওই টাকার সাথে অন্তস্থ আছে কিনা। যেমন দেখেন এখানেও টাকা আছে, এখানেও টাকা আছে, তাহলে এই টাকার সাথে কিন্তু অন্তস্থ আছে, তার মানে এইখানে এই টাকাটা হবে করণকারক। এবং এই টাকায় এখানে অন্তস্থ আছে, দেখেন এখানে অন্তস্থ আছে, অর্থাৎ টাকায় টাকা হয়, ক্রিয়া হচ্ছে হয়, এবং প্রথম টাকার সাথে কি আছে, অন্তস্থ আছে, অন্তস্থ, তার মানে প্রথম টাকাটা হবে করণকারক, প্রথম টাকাটা কি করণকারক হবে। ক্লিয়ার? এবার দেখেন টাকায় টাকা আনে, দেখেন টাকায় টাকা তো এটা আমরা বললাম, টাকায় টাকা আনে। আচ্ছা বলেন এখানে ক্রিয়াটা কি? ক্রিয়াটা হচ্ছে আনে, তাই না? তাহলে টাকা আনে, এই টাকাটা নিয়ে আসা হয়, তার মানে দেখেন এখানে কিছু টাকা আছে আর এখানে কিছু টাকা আছে, এইখানকার টাকাগুলো এখানে কি করতেছে বলেন তো, নিয়ে আসতেছে, তাই না? অর্থাৎ এই টাকাটা সরাসরি বাক্যে এই কাজটা করতেছে, আনার কাজটা সরাসরি এই টাকা করতেছে, তার মানে এটা হবে কর্তৃকারক। এটা কি? কর্তৃকারক। কিন্তু যদি বলা হয় টাকায় টাকা হয়, তার মানে হচ্ছে দেখেন এখানে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে এই টাকা থেকে এখানে কিছু টাকা এইদিকে চলে আসতেছে, তার মানে এই টাকাটা এখান থেকে মাইনাস হচ্ছে, তার মানে যখন কোনো কাজের, যেমন এই টাকায় টাকা হচ্ছে, তার মানে এই টাকা থেকে কিছু টাকা উৎপন্ন হচ্ছে, অর্থাৎ কোনো কিছু উৎপন্ন হওয়ার উৎস বা কোনো কাজের উৎসটা যদি, ক্রিয়া সম্পাদনের উৎসটা যদি আমরা পেয়ে যাই, তাহলে ওই উৎসটা হবে আপনার অপাদানকারক। উৎসটা কি হবে? অপাদানকারক। আশা করি এটা বুঝতে পেরেছেন। স্যার আপনার ক্লাস আবার নেক্সট কবে হবে? জি নেক্সট হয়তো কালকে বা পরশুদিন রেগুলার ক্লাস নেব ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি এই যে প্রশ্নটা এখানে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন কেন এটা করণকারক হচ্ছে, আর কেন এটা কর্তৃকারক হলো, আর কেন এটা অপাদানকারক হলো। কর্তৃকারক দেখতে হবে যে বাক্যে সরাসরি কে কাজ করছে, অর্থাৎ যে সরাসরি কাজ করছে সে কর্তা। দেখেন এখানে কিন্তু এই বাক্যের কর্তা কিন্তু সব হয়। কি হয়? টাকা হয়। এখানে টাকা কর্তা, এখানে কি কর্তা, এখানে সব কর্তা। এইগুলো হচ্ছে কিসের মাধ্যমে? এগুলো হচ্ছে এই যে টাকার, এই প্রথম টাকার দ্বারা বা প্রথম টাকার সাহায্যে, মাধ্যমে, উপায়ে, ঠিক আছে? এই জন্য এইটা হবে আপনার করণকারক। আর এখানে কি বলছে? এই টাকাটাকে নিয়ে আসছে, তার মানে এই আনার কাজটাই টাকা করছে, তার মানে এটা হলো আপনার কর্তৃকারক। আর এই টাকায় টাকা হচ্ছে, দেখেন টাকা থেকে যেমন তিলে তেল হয়, তিলে তৈল হয়, তাই না? তাহলে তিল থেকে তৈলটা বের হয়ে যায়, এই টাকা থেকে এই টাকাটা বের হয়ে আসছে, তার মানে এখানে এই টাকার উৎসটা কোথায়? এই টাকার উৎসটা হচ্ছে এখানে, তার মানে এই উৎসটা হবে আপনার ক্রিয়া সম্পাদনের উৎসটা হবে আপনার অপাদানকারক। আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি ক্লাস শেষ 10টা প্রশ্ন আমি প্রথম দিকে আমি দুইটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি। প্রথম দিকে আমাদের দুইটা বিষয় আমাদের কারেকশন আছে, দুইটা বিষয়টা হচ্ছে যে আমরা প্রথম কারেকশনটা বলেছিলাম যে গাজী মিয়ার বস্তানি, গাজী মিয়ার আচ্ছা গাজী মিয়া এই গ্রন্থটা লিখেছেন কে? এই গ্রন্থটি লিখেছেন আপনার মীর মোশাররফ হোসেন। আচ্ছা, মীর মোশাররফ হোসেনের একটা ছদ্মনাম, মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। মীর মোশাররফ হোসেন, মোশাররফ। আচ্ছা, আরেকটা হচ্ছে যে একজন প্রশ্ন করেছিলেন চন্দ্রাবতী কে? আচ্ছা, চন্দ্রাবতী হচ্ছে প্রথম মহিলা কবি, আর স্বর্ণকুমারী দেবী মহিলা ঔপন্যাসিক। স্বর্ণকুমারী দেবী হচ্ছে মহিলা ঔপন্যাসিক। আচ্ছা, এখানে দেখেন এই জায়গাটায় আমাদের একটু কনফিউশন তৈরি হয়েছিল। তাহলে আমরা চন্দ্রাবতী মহিলা কবি হিসেবে, প্রথম মহিলা কবি হিসেবে আমরা চন্দ্রাবতীকে দেখব, কিন্তু অপশনে যদি থাকে যে প্রথম মহিলা
ঔপন্যাসিককে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ঔপন্যাসিক হিসেবে আমরা স্বর্ণকুমারী দেবীকে বলবো। কিন্তু কিছু কিছু প্রশ্নে থাকে, মনে করেন চন্দ্রাবতী নাই, সেক্ষেত্রে আপনি স্বর্ণকুমারী দেবী উত্তর করতে পারবেন। ঠিক আছে, এটা হলো বিষয়। এখানে আমরা প্রথমে এটা আমাদের একটু কনফিউশন তৈরি হয়েছিল, এই কনফিউশনটা আমরা দূর করলাম আর কি। তো আমাদের একজন আপু প্রশ্ন করেছিলেন যে এটা খুব, উনি জিনিসটা ধরিয়ে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা আজকের ক্লাস শেষ করব, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি পড়াশোনা করুন। আমরা অবশ্যই বিগত সালের যে সকল কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আর আপনারাও একটু পরিশ্রম করবেন, যেহেতু একটা চাকরি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। চাকরি পাওয়ার জন্য এটাকে একটা সোনার হরিণ বলা যায়। সোনার হরিণ পেতে গেলে আমাদের অবশ্যই সেভাবে পরিশ্রম করতে হবে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া চাই। আমিও একটু খুব অসুস্থ, শারীরিকভাবে বেশ কিছুদিন ভালো যাচ্ছে না, শারীরিক এবং মানসিকভাবে। সবার কাছে দোয়া চাই, ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।